স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সাংবিধানিক আইন নিয়ে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, সাংবিধানিক আইন। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই কি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? ম্যাডাম দেখতে পাচ্ছি আমরা। দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন কিনা? তাহলে যে দেখতে পাচ্ছেন না তার নেটওয়ার্কের সমস্যা, আপনার নেট ঠিক করেন। বুঝতে পারছেন? যাই হোক, ম্যাম এখন আসছে, এখন দেখা যাচ্ছে। আপনার মোবাইলের সমস্যা। যাই হোক, আজকে আমরা সাংবিধানিক আইন নিয়ে আলোচনা করব। সাংবিধানিক আইন নিয়ে আমরা বেশ কতগুলো ক্লাস নিয়ে ফেলছি। তো অলরেডি সাংবিধানিক আইন বা বাংলাদেশের সংবিধান নিয়ে আপনাদের ধারণা হয়ে গেছে। তো এখন আমরা দেখব রিট জিনিসটা কি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ কোন মুহূর্তে দেশে জরুরি অবস্থার ঘোষণা করা হবে। আজকে আমরা আলোচনা করব রিট নিয়ে। রিট জিনিসটা কি বলেন তো? রিট জিনিসটা কি, কি মনে হয়? আমরা রিভিশন সম্পর্কে জানছি, তারপরে হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে আপনার আপিল সম্পর্কে, রিভিউ সম্পর্কে। হ্যাঁ, এগুলো সম্পর্কে জানি যে নিম্ন আদালতে যখন কোনো রায় দেওয়া হবে, সেই রায়ে আপনি যখন সন্তুষ্ট হবেন না, তখন সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে যেই মামলাটা করবেন সেইটাকেই বলা হবে রিট। সেটাকেই বলা হবে আপিল, রিভিশন। এই তো রিট জিনিসটা কি এবং কোন সময় রিটটা দেয়া হয় বলেন তো? কেউ যদি বলতে পারেন বলেন, রিট মানে কি? রিট মানে কি বলেন? কারো কোনো আইডিয়া আছে রিট সম্পর্কে? হ্যাঁ, আইডিয়া আছে রিট সম্পর্কে? রিট কি বলেন? চুপ করে আছেন কেন? বলেন, কেউ একজন বলেন রিট সম্পর্কে কি বুঝেন সেটাই বলেন। না বুঝলে বলবেন যে ম্যাডাম বুঝি না, তারপর আমি বলবো। মুখ বন্ধ করে রাখলে তো আর হইলো না, হলো? বলেন। রিটটা হচ্ছে এমন একটা জিনিস হবে আপনারা হচ্ছে আসলে বুঝি যে কোনো একটা আইনের চ্যালেঞ্জ করা, যে এই আইনটা এইভাবে হবে না বা আপনি মানছি না, এটার বিরুদ্ধে আমি হচ্ছে চ্যালেঞ্জ করব, যেটা কোর্ট ডিসিশন নিবে আসলে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপরে ধরেন কোনো একটা ধরেন আপনাকে কোন একটা কোম্পানির রুলস, ঠিক আছে, যে রুলসটা নাকি আপনাদের জন্য সমস্যার সৃষ্টি করতেছে, আপনাদের ম্যান্ডেটরি, এমন ভাবে ম্যান্ডেটরি করা হয়েছে যে আপনাদের ধরেন যে ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ, সেইটাকে হ্যাম্পার করতেছে, তাহলে সেই রুলসটা করার জন্য আপনি ওই কোম্পানির বিরুদ্ধে রিট করলেন। হ্যাঁ, সোজা কথা, যখন এমন কোন আইনের ধারা বা এমন কোন বিষয় থাকবে যে জিনিসটা আপনি মানতে চাচ্ছেন না বা প্রহিবিটেড করতে চাচ্ছেন, অথবা আপনি সেটাকে সংশোধন করতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে রিট করা হয়। এই রিটটা সাধারণত হচ্ছে আপনার হাইকোর্টে করা হয়। এটা আপনি নিম্ন আদালতে করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে কই করতে হবে? সবসময় উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে রিটটা করতে হবে। বুঝতে পারছেন? আমি ক্লাস নিয়ে পড়ি। তাহলে এটাই হচ্ছে রিট। দেখেন, চাইলে কিন্তু আপনারা পারেন, তাহলে চুপ করে থাকেন কেন? আমি যখন প্রশ্ন করি অ্যান্সার করতে পারেন না? অ্যান্সার করলে আপনাদেরই লাভ। আচ্ছা, এবার আসেন তাহলে রিট বিষয়টা কি একটু দেখি। ওকে, রিট কি বলছে দেখেন। রিট হলো এমন একটি আইনি নির্দেশ বা আদেশ যা উচ্চ আদালত কর্তৃক ইস্যু করা হয় এবং তা কোনো সরকারি কর্তৃপক্ষ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়া হয়ে থাকে। ওই যে একটু আগে বললাম, সেটা হতে পারে কোনো সরকারি কর্তৃপক্ষ। ধরেন কোনো আইন আপনি মানতেছেন না বা আপনি চাচ্ছেন এই আইনটা একটু সংশোধন করা প্রয়োজন, যেমন আমাদের শাস্তির ক্ষেত্রে এখন কিন্তু বর্তমানে অনেক রিট হচ্ছে শাস্তি বিষয়ক নিয়ে। যেমন এই যে ব্যভিচারের শাস্তিতে ব্যভিচার হিসেবে শুধুমাত্র কি করা হয়েছে, পুরুষদেরকে আপনার
দায়ী করা হয়েছে, অপরাধী করা হয়েছে, মহিলাদেরকে কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। এটা ছিল 1860 সালের আইন। এখন এই 1860 সালের আইনের সাথে কি আপনি 2025 সালের আইন মিলাতে পারবেন? তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কি সেম? এখন কি শুধু ছেলেরাই কি দোষী, মেয়েরা কি দোষী না ব্যভিচারের ক্ষেত্রে? বলেন দোষী কি না? দোষী। অবশ্যই দোষী। সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে সমানভাবে দোষী, ঠিক কি না? তাহলে এই ক্ষেত্রে আপনি কি ওই 1860 সালের আইন অনুযায়ী আপনি এই 2025 সালের মানে সময়ের সাথে আপনি কি এটা মেলাতে পারবেন? এটা কি হয়? এটা কি চেঞ্জ, এই আইনটি কি চেঞ্জ করার দরকার আছে না? একজন নারী পুরুষ দুইজনে মিলেই আপনার পরকীয়ার মতো একটা ঘৃণ্য কাজের সাথে তারা জড়িয়ে গেল, ঠিক আছে, কিন্তু কি হইলো আলটিমেটলি ওই ছেলেটাকেই আপনার শাস্তি পেতে হচ্ছে, মেয়েটার কোনো শাস্তির ব্যবস্থাই এখানে নাই। তাহলে কি মেয়েরা কি বেঁচে যাচ্ছে? এই জিনিসটা একটা অন্যরকম হয়ে গেল না? ওই 1860 সালের সাথে কি 2025 সাল মিলে না। তো এই কারণে কিন্তু এই 2024 সালে 2024 সাল না সরি 2023 সাল হয়তো বা, খুব সম্ভবত আমার মনে নাই, যাই হোক 2023 সালের শেষের দিকে হয়তো বা এটা নিয়ে রিট করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত ওইটা কার্যকর হয় নাই, কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এই সেকশনটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল। সো এইভাবে যে আপনার মানে সংশোধন করার জন্য, অর্থাৎ আইনটা যাতে সংশোধন হয়, এবং এইখানে বলা হয়েছিল যে নারী পুরুষ উভয়ে যাতে সমানভাবে দণ্ডিত হয়, এই ভাবে যাতে এই ধারাটাকে ঠিক করা হয়, সংশোধনী নিয়ে আপনার রিট করা হয়েছিল কিন্তু হাইকোর্টে। যদিও এখন পর্যন্ত সেটা কার্যকর হয় নাই বা সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো কথাবার্তা চলতেছে না, তবে এটা নিয়ে সংশোধন করার জন্য রিট করা হয়েছিল। সো এই হচ্ছে বিষয়, যখন কোনো আইন আপনি সংশোধন করতে চান, সেটা কোনো সরকারি কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তি, কোনো একজন ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি বলতে আপনার ওই কোম্পানির সাথে রিলেটেড কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির যদি হয়ে থাকে, এই বিষয়বস্তু নিয়ে যখন আপনি সেটা সংশোধন করতে চান বা প্রহিবিটেড অর্থাৎ পরিবর্তন বা বাতিল করে দিতে চান, তখন সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে গিয়ে যে আবেদনটা করবেন, এটাই হচ্ছে আপনার রিট, এবং এর মাধ্যমে আদালত অর্থাৎ হাইকোর্ট এক ধরনের আদেশ বা নির্দেশ দিবে যেটা আপনাকে মানতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার রিট। দেখেন, এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো কাজ করতে বা কাজ করার থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হবে। অর্থাৎ এটাও না ওয়ান কাইন্ড অফ নিষেধাজ্ঞা। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা সম্পর্কে পড়েছি না, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে হচ্ছে আপনার ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা অর্থাৎ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অর্থাৎ এমন কোনো আদেশ যেই আদেশের মাধ্যমে আপনার কোনো কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় অথবা কোনো কাজ করতে বাধ্য করা হয়, এই ধরনের যে আদেশটা দেওয়া হয় এইটাকেই বলা হয় মূলত রিট। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই রিটের উদ্ভব হয়েছে কোত্থেকে? এই রিট কিন্তু এমনি আসে না, আমাদের সংবিধানেই কিন্তু এই রিট সম্পর্কে অলরেডি বলা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 104-এ রিট সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, এখানে বেশ কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার কিছু সীমাবদ্ধতা অর্থাৎ কোন পরিস্থিতি হইলে আপনি রিট করতে পারবেন, কোন পরিস্থিতি পরে পারবেন না, এই সব কিছু সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন, বাংলাদেশের সংবিধানে 102 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগ রিট জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারে যদিও কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এবং সরকারি কর্তৃপক্ষ আইন বহির্ভূত ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেইটাকে আমরা কি বলবো? রিট বলবো। তার মানে আমাদের সংবিধানে কত অনুচ্ছেদে? 102 অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ এই রিট জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তার মানে কি শুধুমাত্র হাইকোর্ট আপনার রিটের আদেশ প্রদান করতে পারবে, এবং আপনি যদি রিট আবেদন করতে চান আপনাকে কিন্তু একমাত্র হাইকোর্টে যেয়ে সেটা করতে হবে, এবং এর মাধ্যমে যা হবে বাংলাদেশের সংবিধানে নাগরিকদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারটা রক্ষা হবে। এটার কারণেই মূলত রিটের অপশনটা রাখা হয়েছে, যাতে কোনো নাগরিক কোনো সরকারি কর্তৃপক্ষ হোক বা কোনো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা আপনার রাজনৈতিক কোনো লোকজন বা আপনার কোনো কোম্পানি, এদের মাধ্যমে যাতে তাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো দিয়েছে আমাদের সংবিধান সেই জায়গায় হ্যাম্পার না হয়, তারা যাতে আপনার বঞ্চিত না হয়, এই উদ্দেশ্যে আমাদের এই রিটের ব্যবস্থা
করা হয়েছে এই 102 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, যে অধিকার অর্থাৎ যে ক্ষমতাটা একমাত্র হাইকোর্টে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনাদের এই যে রিট কয় ধরনের, কি কি ভাবে আপনি রিট করতে পারবেন? মোবাইল ধরুন। কয় ধরনের রিট আছে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে রিট করতে পারবেন? দেখেন, সব রিট কিন্তু একই কাজ করবে না, ঠিক আছে। মোট 5 ধরনের রিটের কথা আমাদের সংবিধানে 102 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যার 5 ধরনের কাজ আছে। নাম্বার 1, হ্যাবিয়াস কর্পাস। কোন ব্যক্তিকে বেআইনি ভাবে আটক করা বলে তাকে মুক্তির আদেশ দিবে। ধরেন একজন ব্যক্তি, একজন ব্যবসায়ী কোনো কারণ ছাড়াই তাকে উঠায় নিয়ে চলে গেল, ঠিক আছে, বিনা কারণে তাকে তুলে নিয়ে চলে গেল, বা তাকে গ্রেফতার করলো বিনা কারণে। এরকম হয় না? এরকম কিন্তু অনেক হয়। বিশেষ করে রাজনৈতিক নেতা যারা, অর্থাৎ যারা রাজনীতি করে, হ্যাঁ, তাদেরকে কি করা হয়, সময় সময় কোনো কারণ ছাড়াই বিরোধী দল যারা, তারা কি করে, কোনো একটা মানে এমন কোনো এলিগেশনস নিয়ে আসে যার কোনো ভিত্তি নেই, এই মর্মে তাদেরকে কি করা হয়, বেআইনি ভাবে আটক করে নিয়ে যায়। বেআইনি ভাবে আটক মানে কি, গ্রেফতার করা সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। ধরেন আপনার নামে চাঁদাবাজির কোনো মামলা করা হয়েছে, বা আপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কোনো মামলা করা হয়েছে, সেই মামলা করার ফলে আপনাকে গ্রেফতার করা হয়ে গেছে, সেইটা আলাদা বিষয়, কারণ এটা আইনি প্রক্রিয়ায় আপনাকে আটক করা হয়েছে, এইটা আলাদা ব্যাপার। কিন্তু বিষয়টা যদি বেআইনি ভাবে হয়, লাইক আপনাকে বলা হলো মিথ্যা পরিচয় দিয়ে, আপনাকে র্যাবের লোক এই বলে মিথ্যা পরিচয় দিয়ে আপনাকে তুলে নিয়ে গেল। আমাদের কিন্তু বর্তমান সমাজে এই জিনিসগুলো খুব হচ্ছে, আমরা অনেকেই কিন্তু এর ভুক্তভোগী, ঠিক কিনা? বর্তমান সমাজটা এরকম না হচ্ছে কিনা? এই যে দেখেন, ইলেকশন হওয়ার কথা আমাদের ফেব্রুয়ারিতে, মানে সমানে জায়গায় জায়গায় মব জাস্টিস হচ্ছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভাবে এই মানে চাঁদাবাজি করা হচ্ছে, না দিলে এই যে কিছুদিন আগে যে মারামারি করলো, এত কিছু করে যেই করা হলো, এগুলো কি, এগুলো মব জাস্টিস না? বেআইনি ভাবে এগুলো প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে না এগুলো মানুষ? হ্যাঁ, ঠিক এরকম ভাবে যদি আপনাকে বেআইনি ভাবে মানে মিথ্যা পরিচয় দিয়ে ছদ্মবেশ ধারণ করে আপনাকে যদি তুলে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে যখন আপনারা জানতে পারবেন যে আসলে আপনাকে আইনি প্রক্রিয়ায় কেউ গ্রেফতার করে নাই, যারা আসছিল তারা আপনাকে এমনি মানে পুলিশের পরিচয় দিয়ে বা র্যাবের পরিচয় দিয়ে আপনাদেরকে তুলে নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা আপনাকে বেআইনি ভাবে আটক করছে, ঠিক কিনা? তো এইভাবে এই মর্মে যদি করা হয়, তখন সেই ক্ষেত্রে আপনি রিট করতে পারেন, অর্থাৎ বেআইনি ভাবে আটক ব্যক্তিকে মুক্তির আদেশ দেওয়া। এখানে আবার একটা কথা আছে, রিট কিন্তু যেন তেন মানুষ করতে পারবে না, ঠিক আছে। আপনি যদি এরকম কোনো কিছু হয়, আপনি সবার প্রথমে যাবেন কোথায়? থানায় যাবেন, ঠিক আছে। ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সেখানে থেকে যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন, আদালতে যাবেন। ওখান থেকেও যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন, লাস্টে আপনি হাইকোর্টে যাই রিট করবেন। তার মানে আমরা বুঝতে পারতেছি, যখন উপরের কোনো বড় রাজনৈতিক নেতা বা কর্মীদের হাত থাকে, যে ক্ষেত্রে এটা কি আমার পুলিশ, তারপরে হচ্ছে আদালত, র্যাব, কোনোভাবেই আমি কোনো আইনি প্রক্রিয়ায় সাহায্য পাচ্ছি না, ওই ক্ষেত্রে আমি এই হ্যাবিয়াস কর্পাস নামক রিটের মাধ্যমে বেআইনি ব্যক্তিকে আটক করার মুক্তির আদেশ দিতে পারবো। এবার হচ্ছে হ্যাঁ, এটা তো অনেক সময় সাপেক্ষ কাজ না। হ্যাঁ, এটা আপনি হুট করে যাই করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে বেআইনি ভাবে যদি এরকম কেউ আটক করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে থানায় যাবেন, থানায় না পারলে আদালতে যাবেন, সেখানে না পারলে তারপরে যে আপনি লাস্ট স্টেজ আপনার রিট। তো আপনি মুখ দিয়ে মানে আদালতে আছে, মানে আইনি আমাদের রিটের অপশন দেয়া আছে, তার মানেই যে আপনি সাথে সাথে আপনি মানে সমস্যায় পড়লেন আর রিট করে ফেললেন, বিষয়টা কিন্তু তা না, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে ম্যান্ডামাস, সরকারি কর্তৃপক্ষকে তার আইনগত কর্তব্য পালনে বাধ্য করা।
ধরেন সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের ভালো মন্দ দেখাশোনা করা, ঠিক কিনা? হ্যাঁ, দেশ পরিচালনা করা ম্যাম। দেশ পরিচালনা করে। ওইটি ধরেন ওয়াসা আমরা সবাই জানি আমাদেরকে পানি সাপ্লাই দেয়, ঠিক আছে? এখন মনে করেন এটা তো সরকারি অফিস, ঠিক কিনা? ওয়াসা তো সরকারি ভবন নাকি? এখন হ্যাঁ, এখন আমাদের কোন একটা এলাকায় এই ওয়াসা ঠিক মতো পানি দিচ্ছে না। দেখেন, পানির অপর নাম জীবন। মানুষ খাবার না খেয়ে বাঁচতে পারে, কিন্তু পানি না খেয়ে কি বাঁচতে পারবেন? পানি না খেয়ে আপনি বাঁচতে পারবেন? 7 দিন যদি টোটালি আপনি পানি ছাড়া চলেন, আপনি বাঁচতে পারবেন? আপনি খাবার না খেয়ে 7 দিন চলতে পারবেন, কিন্তু পানি ছাড়া তো চলতে পারবেন না। এখন আপনারা বারবার ওই জায়গায় মানে ওয়াসাতে গেছেন, আপনারা আবেদন করছেন, অনেক ভাবে আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন। কোনোভাবেই ওয়াসার যে কর্তৃপক্ষ, ঠিক আছে, সরকারি কর্তৃপক্ষ যারা, তারা আপনাদের এই সমস্যাটার সমাধান করতেছে না। এক প্রকার তারা আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখতেছে। তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদের আর ওই থানা পুলিশ এইসবে দেখতে হবে না। সেই ক্ষেত্রে সরাসরি আপনারা চাইলে এই ওয়াসার বিরুদ্ধে আপনি রিট করতে পারবেন। কোন রিটটা করবেন? এই যে ম্যান্ডামাস, মানে এই রিটের মাধ্যমে কোন সরকারি কর্তৃপক্ষকে তার কর্তব্য পালনে বাধ্য করা। পানি দিবেন না কেন? পানি দিতে হবে আপনাকে, এবং রাইট নাও। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি? তাহলে ম্যাম আমরা কি বলতে পারি, নিম্ন আদালতের কোন রায় আমরা যখন ফলপ্রসূ না হয়, তার ফলপ্রসূ হিসাবে আমরা উচ্চ আদালতে যে রিট দাখিল করি তাকে রিট বলা হয়? না 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 না, নিম্ন আদালতের রায় যখন আপনার ফলপ্রসূ না হচ্ছে, তখন আপনি উচ্চ আদালতে রিট করবেন না। উচ্চ আদালতে আপনি আপিল করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি উচ্চ আদালতে আপিলকে আমরা রিট বলতো। হ্যাঁ, না, আপিলকে আপনি রিট করবেন না। আপিল এক জিনিস, রিট আলাদা জিনিস। আপিল হচ্ছে আপনার নিম্ন আদালত রিট আর আপিলে প্যাচ লেগে যায় কথাটা। না, হ্যাঁ, এই জন্যই আমি প্রথমেই বলছি রিট আপনি কোন কোন ক্ষেত্রে করতে পারবেন। দেখেন, রিট করবেন বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য। কোন একজন সরকারি কর্তৃপক্ষ সে দায়িত্ব পালনে ব্যর্থ, সে দায়িত্ব পালন করতেছে না, সেই ক্ষেত্রে আপনি করবেন রিট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তারপরে নিম্ন আদালতের আপনি যেটা বলেন, আচ্ছা, এখন ধরেন নিম্ন আদালতের কার্যধারায় যদি আপনি সমস্যা দেখেন, ঠিক আছে, ধরেন সহকারী জজ আদালত, ফর এক্সাম্পল, সহকারী জজ আদালতে মানে কার্যধারায় বিচারকরা ঠিকঠাক মতো বিচার করতেছে না, তারা আসতেছে উঠতেছে চলে যাচ্ছে, এরকম দেখতেছেন। অর্থাৎ বিচার কার্যক্রমে আপনি সমস্যা দেখতেছেন। তারা বিচারকরা কি করতেছে? আইনটাকে অপব্যবহার করতেছে। হ্যাঁ, ক্লায়েন্টকে মক্কেলকে তো কোনো ন্যায় বিচার দিচ্ছেই না, উল্টা তারা কি করতেছে? তারা এটা অপব্যবহার করতেছে, বসে বসে টাকা খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। অর্থাৎ যখন নিম্ন আদালতের কার্যধারার অপব্যবহার সৃষ্টি হবে, যেখান থেকে আমার ক্লায়েন্টের পাওয়া দরকার, ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই নিম্ন আদালতের কোন একজন স্পেসিফিক বিচারক হোক বা আদালতের বিরুদ্ধেই হোক, আপনি রিট করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? হ্যাঁ জি ম্যাম, ধন্যবাদ। হ্যাঁ, মানে রিট আপনি হুট করে করতে পারবেন না। রিটের কিছু বিষয়বস্তু আছে যেগুলা সমস্যা হইলে আপনি রিট করতে পারবেন, ওগুলা বলতেছি আস্তে আস্তে। তাহলে ম্যাম, এই যে নিম্ন আদালতে যখন রাষ্ট্রদ্রোহকে মামলা দেওয়া হয়, জামিন নাকচ করে দেয়, তখন তো সেই আদালতের রায়টা উচ্চ আদালতে দাখিল করার জন্য তো ম্যাম ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ জামিনের হ্যাঁ, জন্য? সেটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যাবে, সেটা যাবে, সেটা যাবে, ধন্যবাদ। সেটা যাবে। সাধারণত একটা কথা মাথায় রাখবেন, সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো হয় না, হ্যাঁ, সেই ক্ষেত্রেই সাধারণত রিটটা করা হয়, ঠিক আছে? সাধারণ জনগণের ওভাবে রিট করার কোনো অপশন নাই, যদিও এখানে বলা হয়েছে, কিন্তু মূলত আপনার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যখন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার রিট করা হয়। এবং নিম্ন আদালতের কোনো কার্যধারা যদি আপনার অপব্যবহার হয়, তারা যখন আইনটাকে অপব্যবহার করতেছে, তখন সেই ক্ষেত্রে সেইটা সংশোধনের জন্য আপনার রিট করা হয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বাট আপনি নিম্ন আদালতে মামলা করছেন, সেই জায়গায় তারা যদি সঠিক আইন মেনে আপনার রায় দেয়,
সেটাতে যদি আপনি সন্তুষ্ট না, তাহলে আপনি আপিল করবেন, রিভিশন করবেন। বাট রিট আর আপিল এক জিনিস না, রিট আলাদা, আপিল আলাদা, ঠিক আছে? আর রিটের বিষয় কি, এক্ষেত্রে রিটটা কিন্তু আপনার সরকারি পিপিকে করতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু আপনার আমার মতো যারা লয়ার আছে তারা আপনার করতে পারবে না, করতে হলেও তাকে আপনার পারমিশন নিতে হবে, করতে হবে, অনেক ঝামেলা আছে এখানে। মানে ইয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই একজন সরকারি পিপি লাগে রিটের ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়, এটা আগে দেখি। তাহলে ম্যান্ডামাসে কি বলছে, সরকারি কোনো কর্তৃপক্ষকে তার আইনগত কর্তব্য পালনে বাধ্য করার জন্য এই ম্যান্ডামাস রিটটা করা হয়। প্রহিবিশন, দেখেন এই যে দেখেন একটু আগে যেটা বললাম, নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ যদি করে থাকে, তাহলে সেই কাজ করা থেকে বিরত রাখার জন্য রিট করা হয়। দেখেন ওই যে বললাম ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, ঠিক আছে? এখন মনে করতেছেন সহকারী জজ আদালতে সিভিল কোর্টের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 20,000 টাকা জরিমানা করা, কিন্তু সহকারী জজ আদালত বা সিভিল কোর্ট কি করলো, 1 লাখ টাকা জরিমানা করে বসে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি তারা এখানে দুর্নীতি করতেছে, ঠিক কিনা? যে ক্ষেত্রে সিভিল কোর্টের আইনে সুস্পষ্ট বলা হয়েছে 20,000 টাকার উপরে আপনি কোনো ক্ষতিপূরণ দিতে পারবেন না, সেই ক্ষেত্রে 1 লাখ টাকা কিভাবে ক্ষতিপূরণ দাবি করেন? তাহলে এইটা অবশ্যই আমরা ধরে নিতে পারি যে এখানে দুর্নীতি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি রিট করতে পারবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার কি, আচ্ছা এই রিটটাকে বলা হয় কি, প্রহিবিশন রিট, অর্থাৎ বাধা প্রদান করা, বিরত রাখার যে অধিকারটা সেইটা। এরপরে হচ্ছে আপনার কি, দেখেন এরপরে হচ্ছে সার্টিউশনারি রিট। এটা কি বলছে, নিম্ন আদালতের কার্যধারা পর্যালোচনা বাতিল করতে। আচ্ছা ওই যে একটু আগে বললাম, নিম্ন আদালত যদি মনে করেন যে ন্যায় বিচার ব্যাহত হয়, তারা বিচারকরা যদি এমন হয় যে খালি নিজেদের কথা চিন্তা করতেছে, সঠিকভাবে ন্যায় বিচার দিচ্ছে না, তখন এইসব ক্ষেত্রে আপনার এই রিটটা প্রদান করা হয়। এরপর হচ্ছে কোয়ারেন্ট রিট, কোন ব্যক্তি যদি বেআইনিভাবে সরকারি পদে বহাল থাকে। আচ্ছা দেখেন কি বলবো, ধরেন একজন সরকারি কর্মকর্তা, সে আপনি ধরেন ব্যাংকের, ধরেন সোনালী ব্যাংকের আপনি চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব পালন করতেছেন, কিন্তু বস্তুত আপনি আপনার সেই ক্ষমতাই নেই, আপনি ভুয়া একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ফাইল করছেন, ভুয়া আইডি, ভুয়া সার্টিফিকেট, সবকিছু জাল ভুয়া রেডি করে আপনি করছেন কি, দীর্ঘ 3 বছর বা 1 বছর আপনি কি করে গেছেন, এই আপনার কি বলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে আপনি দায়িত্ব পালন করে গেছেন, এবং সঠিক যেই ব্যক্তি সেই ব্যক্তির নামেই আপনি কি করছেন, মানে ছদ্মবেশ ধারণ করে আপনি এই কাজগুলো করছেন, ঠিক আছে? এখন এই জিনিসটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় যে সে সরকারি কর্মকর্তা না, বরং সে ভুয়া এবং জাল সার্টিফিকেট প্রস্তুত করে সে এই জায়গায় অবস্থানরত আছে, অর্থাৎ এই পদে বহাল আছে, এই মর্মে কেউ যদি সেটা চ্যালেঞ্জ করতে যায়, তখন সেই ক্ষেত্রে সে রিট করতে পারে। এই কয়েক বছর আগের কথা, কোন একটা আপনার কি যেন বলে, সংবাদ উপস্থাপিকা এরকম একটা কাজ করছিল না? হ্যাঁ, মনে আছে আপনাদের কারো? মনে আছে? মনে নাই, আমারও মনে নাই, কিছুটা মনে আসতেছে, কিরকম যেন একটা ছিল, এটাও সরকারি ছিল, কোন একটা ইয়ে জানি, যাই হোক, মানে ভুয়া সব কিছু প্রস্তুত করে সে দীর্ঘ 5 বছর এরকম উপস্থাপনা করে গেছে, তারপরে লাস্টে হচ্ছে তার মানে চ্যালেঞ্জ করা হয়েছিল আর কি। তো যাই হোক, কোন সরকারি কর্মকর্তা যদি এই ধরনের কোনো কাজ করে থাকে যেটা নাকি আপনার ভুয়া বা জাল সবকিছু প্রস্তুত করে সে ওই সরকারি পদে বহাল অবস্থায় আছে, যে আসলে সত্যিকার অর্থে সে কোনো পদেই নেই, হ্যাঁ, তখন এইটাকে চ্যালেঞ্জ করার জন্য আপনি চাইলে রিট করতে পারবেন। এই রিটটাকে বলা হয় কোয়ারেন্ট রিট। তাহলে 5 প্রকার রিটের বিষয় বুঝতে পারছেন, কখন কোন রিট করতে হয় বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, প্রথমত কি বলছে আপনার, একটা প্রশ্ন ছিল,
এই যে বলেন। যেটা বললেন যে সরকারি কর্মচারীদের বেলায়, তো হিসেব মতো তো এরকম একাধিক, যেমন তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তো শিক্ষাগত যোগ্যতাই নেই, বাট তারা ইন্টার পাস দেখিয়ে কিন্তু জব নিয়ে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে রিট করা যাবে। এক্ষেত্রে যে চ্যালেঞ্জ করতেছে সে রিট করবে। আপনি চ্যালেঞ্জ করতেছেন তাহলে আপনি রিট করবেন, কোম্পানি চ্যালেঞ্জ করতেছে তাহলে কোম্পানিকে রিট করতে হবে। সোজা কথা, যে চ্যালেঞ্জ করবে তাকে রিট করতে হবে, ঠিক আছে? জি জি, এটাই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা তাহলে 5 প্রকারে কি বুঝলাম, আবার যদি একটু রিভিউ করি। হ্যাবিয়াস কর্পাস কি? যখন কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হবে তখন তার মুক্তির আদেশ প্রার্থনার জন্য এই হ্যাবিয়াস কর্পাস নামক রিট করা হবে। ম্যান্ডামাসটা কি? একজন সরকারি কর্তৃপক্ষ যখন তার দায়িত্ব পালন করতেছে না ঠিকঠাক মতো, তখন সেই দায়িত্বটা পালন করার জন্য আপনার এই ম্যান্ডামাস রিটটা করা হবে। প্রহিবিশন রিট কি? যখন নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল কি করতেছে, তার যে এখতিয়ার, অর্থাৎ তার যে দণ্ড প্রদানের এখতিয়ার, তারপর হচ্ছে আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, এই এখতিয়ারের বাহিরে গিয়ে অনেক অন্য বেশি কি ক্ষমতা প্রয়োগ করে ফেলতেছে, তখন সেই ক্ষেত্রে তাকে এটা বন্ধ করার জন্য যে রিটটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রহিবিশন রিট। এরপরে কি হচ্ছে আপনার সার্সিওরি রিট কোনটা বলা হচ্ছে? যখন নিম্ন আদালতের কার্যধারায় আপনার সমস্যা মনে হবে, অর্থাৎ কার্যধারা পর্যালোচনা করার জন্য, ওর কাছ থেকে আমার মোবাইল নিয়ে এসো, কার্যধারা পর্যালোচনা করার জন্য আপনার এই রিটটা করা হবে। আচ্ছা, কো-ওয়ারেন্টি রিট কোনটা? যখন কোনো একজন ব্যক্তি নিজেকে সরকারি কর্মকর্তা দাবি করে ওই পদের মধ্যে বহাল থাকতেছে, তখন সেই ক্ষেত্রে এই জিনিসটা চ্যালেঞ্জ করার জন্য আপনি যে রিটটা করবেন সেটা হচ্ছে কো-ওয়ারেন্টি রিট। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি না। আচ্ছা, এবার আসি আমরা 104 এ কি বলা হয়েছে রিটের শর্তাবলী। এখন দেখেন, আপনাদেরকে রিট করতে বলছে এই জন্য যে আপনি রিট করবেন বিষয়টা তো তা না, তাই না? কিছু শর্তাবলী তো থাকে। শর্তাবলী কি দেখেন, 104 অনুচ্ছেদে রিটের শর্তাবলী দেওয়া হয়েছে, অর্থাৎ 102 অনুচ্ছেদ অনুযায়ী আপনারা যে ই করবেন সেটা 104 অনুচ্ছেদে কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে, যে জিনিসটা 102 অনুচ্ছেদে আলোকে আলোচনা করতে বলা হয়েছে। দেখেন, এই বক্তব্যটার বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কিছুটা বিভ্রান্তিকর। কেন বিভ্রান্তিকর? দেখেন, বাংলাদেশ সংবিধানে রিটের শর্তাবলী এবং কার্যকারিতা মূলত 102 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এগুলো কি কি বলা হয়েছে দেখেন, যদি কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং কোনো সরকারি কর্তৃপক্ষ যদি আইন বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ করে বা তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, শুধুমাত্র তখনই সে কি করতে পারবে? রিট করতে পারবে। এটা কোথায় বলা হয়েছে? 102 নম্বর অনুচ্ছেদে। আবার বলি, 102 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? যে যখন কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে এবং কোন সরকারি কর্তৃপক্ষ আইন বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ বা কর্তব্য পালনে আপনার ব্যর্থ হবে, তখন সেই ক্ষেত্রে আপনার কি করা হবে? হাইকোর্টে এই সে রিট করতে পারবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 104 অনুচ্ছেদ অনুযায়ী আবার কেন এটা বিভ্রান্তিকর। দেখেন, 104 অনুচ্ছেদে বলা হয়েছে মূলত হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের ক্ষমতা সম্পর্কে এই 104 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আদালত তার সামনে মুলতবি থাকাকালীন যে মামলার প্রয়োজনীয় আদেশ, নির্দেশ বা রায় দিতে পারে এমন কথা এখানে বলা হয়েছে। এটি রিট জারির সাথে সরাসরি সম্পৃক্ত না। কেন সম্পৃক্ত না? আচ্ছা, সম্পৃক্ত না এই জন্যে, দেখেন 104 অনুচ্ছেদে বলছে কি, যখন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই দুই কোর্টের আপনার আলোচনা মানে ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? যখন আদালত মুলতবি থাকবে, মুলতবি মানে কি, আদালতের কার্যধারা যখন স্থগিত রাখা হবে, ওই সময়টাতে আদালত কিভাবে আপনার মানে যেগুলা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, রায় এগুলো দিতে পারে, সেই ক্ষেত্রে এই রিটটা করা যাবে। দেখেন, 102 অনুচ্ছেদে বলছে কি, যে যখন একটা মামলায় যখন কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি কর্তৃপক্ষ তার আইন বহির্ভূত কোনো ক্ষমতা পালন করতেছে, শুধুমাত্র তখনই আপনি রিট করতে পারবেন 102 অনুচ্ছেদ অনুযায়ী। আবার 104 অনুচ্ছেদে বলছে
যখন আদালত মুলতবি থাকবে অর্থাৎ স্থগিত থাকবে তার কার্যধারা, ওই মুহূর্তে ইম্পর্টেন্ট যে রায়, আদেশ, সিদ্ধান্ত এইগুলা কিভাবে দিবে এই বিষয়টার জন্য আপনি রিট করতে পারবেন। তাহলে দেখেন দুই জিনিস হচ্ছে না। আমরা যদি একটু ভালো করে পর্যালোচনা করি, তিনটা বিষয় তো জরুরি। তিনটা বিষয় জরুরি না? হ্যাঁ বলেন, তিনটা বিষয় জরুরি কিনা? মৌলিক অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে রিট করতেছেন, সরকারি কর্মচারী আপনার আইন বহির্ভূত কাজ করতেছে সেক্ষেত্রে আপনি রিট করতেছেন। আবার দেখেন এখানে বলা হইতেছে যে মুলতবি থাকাকালীন অবস্থায় যেগুলো প্রয়োজনীয়, ধরেন রাজনৈতিক কোনো বিষয়বস্তু যদি হয় যেখানে আমার আদেশটা দিতেই হচ্ছে, নির্দেশটা দিতেই হচ্ছে, সেই ক্ষেত্রে রিট দেওয়া হবে। আচ্ছা একটু বুঝাই বলি, যেমন ওই যে করোনা কালীন সময় প্যান্ডামিক টাইম যখন ছিল তখন সেই ক্ষেত্রে আমরা অনলাইন কোর্স দেখছি না? হ্যাঁ মনে আছে? অনলাইন কোর্স হয়েছে না? হ্যাঁ মনে আছে আপনাদের? হ্যাঁ এখন আপনি বলেন তো, সব ক্ষেত্রে হয়েছে? কত কত মামলা পেন্ডিং অবস্থায় ছিল না? সেগুলোর কি রায় হয়েছে বলেন তো? সেগুলোর রায় কিন্তু হয় নাই। তাহলে রায় হয়েছে কোনগুলার? রায় হয়েছে আপনার অনলাইন কোর্ট কোন সময় আনা হয়েছে? যেগুলো আপনার ইম্পর্টেন্ট, যেগুলো আপনার আদেশ দিতেই হবে, না দিলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র ওই সময়টাতে আপনার এই অনলাইন কোর্টের ব্যবস্থা করা হয়েছে। তাহলে ওইটাকে কি আমরা রিট বলতে পারি বলেন তো? ওইটাকে কি আমরা রিট বলতে পারি? না ওইটাকে কিন্তু আমরা রিট বলতে পারি না। তাহলে যদিও অনেকে বলতেছে যে 104 এবং 102 রিটের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি ভালো মতো খেয়াল করি 104 এ কিন্তু রিটের বিষয়টা বলা হয়নি। 104 এ এমন একটা আদেশ বা সিদ্ধান্তের কথা বলা হয়েছে যেটা রিটের সাথে সম্পৃক্তই নেই। এটা বলা হয়েছে আপনার খুব মানে ইম্পর্টেন্ট যে মুহূর্তগুলো থাকবে, যে ক্ষেত্রে আদালতের কার্যক্রম স্থগিত থাকবে, ওই সময় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত যাতে না হয় এই উদ্দেশ্যে যেই আদেশটা দেয়া হবে সেইটা আপনি এভাবে নিতে পারবেন। কিন্তু এটা কিন্তু রিট না। রিট আপনার মূলত 102 অনুচ্ছেদেই বলা হয়েছে, 104 এ কিন্তু যে বিষয়টা বলা হয়েছে এটা রিট সংক্রান্ত বিষয় না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ 104 অনুচ্ছেদটা কি তাহলে বুঝছেন? হ্যাঁ অর্থাৎ এমন কোন সিচুয়েশন, যে সিচুয়েশনে যেমন আমাদের প্যান্ডামিক গেল আর কি, এর থেকে বড় উদাহরণ আসলে আমি আর কোনো কিছু দিতে পারতেছি না। এটাই আপনাদের কাছে সবচেয়ে বড় এক্সাম্পল। এটা একটা সবচেয়ে বড় এক্সাম্পল। প্যান্ডামিকের টাইমে যেই সিদ্ধান্ত মানে পুরো সবকিছুই তো স্থগিত ছিল, আমরা সবাই বাসায় বসা ছিলাম, ইভেন কোর্টও তখন স্থগিত ছিল, কোর্টের সমস্ত কার্যক্রম স্থগিত ছিল, কিন্তু শুধুমাত্র ওই বিষয়গুলো আপনার হ্যান্ডেল করা হয়েছে অনলাইন কোর্টের মাধ্যমে, যেগুলো নাকি আপনার রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। আমি যদি সিদ্ধান্তটা না দিই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। সো এইটাকে আমরা কখনোই রিট বলতে পারি না। বুঝতে পারছি? জরুরি অবস্থায় যেটা করা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি এই তো বুঝতে পারলাম, ওটা জরুরি অবস্থা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি বলবো হচ্ছে রিটের সীমাবদ্ধতা। রিট আপনার একটা শক্তিশালী সাংবিধানিক প্রতিকার, তবে এটি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধতা? যদি বিকল্প প্রতিকার, আমি হালকাভাবে একটু বলে যাই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এই জিনিসটা নিয়ে আমি আবার আলোচনা করবো। বিকল্প প্রতিকারের কোন উপস্থিতি যদি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আমার রিটের প্রয়োজন হচ্ছে না। যেমন ওই যে একটু আগে আমি বললাম, কি যেন একটা বললাম, ওই যে বেআইনি ভাবে আটক ব্যক্তি, যেক্ষেত্রে আপনি থানা পুলিশের মাধ্যমে আপনি এটা হ্যান্ডেল করে ফেলতে পারতেছেন, সেক্ষেত্রে স্বাভাবিক আপনি আর রিট করবেন না, তাই না? সেক্ষেত্রে আপনার রিট করার প্রয়োজন আছে নাই। আচ্ছা আজকে এইটুকুই থাক, আগামীকাল ক্লাসে আমি রিটের সীমাবদ্ধতা পড়াবো। আমার লোক আসছে বাসায় একজন, ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এটা বুঝে দেবো। আমার একজন লোক আসছে বাসায়, তো খুব আর্জেন্ট। ওকে ঠিক আছে ম্যাম। গুড নাইট ম্যাম।